আমার নাম অনিকেত। আমি গ্রামের ছেলে। গ্রাজুয়েশন কমপ্লিট করে তখন আমি চাকরির সন্ধান করছি। আজ আমি চাকরির ইন্টারভিউ দিতে কলকাতায় গিয়েছিলাম। ইন্টারভিউ দিয়ে রাতের শেষ ট্রেনে বাড়ি ফিরছি। ট্রেনটি স্টেশন থেকে যখন ছাড়ে হাত ঘড়িতে তখন তাকিয়ে দেখি রাত্রি 9টা। সময়টা তখন ছিল শীতকাল, তাই ট্রেনে খুব বেশি ভিড়ও ছিল না। আমি যেই কামরায় উঠেছিলাম সেখানে হাতে গোনা কয়েকজন যাত্রী বসেছিল। আমার পাশের সিটে এক ভদ্রলোক বসেছিলেন। আমাকে জিজ্ঞেস করলেন, কোথায় যাবেন? বর্ধমান যাব। আপনি কোথায় যাবেন? আমি পরের স্টেশনে নেমে যাব। এইভাবে আমরা দুজনে কথা বলতে থাকি। পরের স্টেশন আসতেই উনি আমাকে বিদায় জানিয়ে নেমে পড়লেন। রাত্রির দমকা হাওয়ায় আর শরীরের ক্লান্তিতে কখন জানি না ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙল দেখি ট্রেনটি দাঁড়িয়ে আছে। আমি জানলা দিয়ে তাকিয়ে দেখলাম এটা কোনো স্টেশন নয়। হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখি 10:40। কি ব্যাপার, ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে কেন? চুপ করে বসে রইলাম। 10-15 মিনিট বসে থাকার পরও ট্রেনটা আর এগুলো না। এতক্ষণ তো দাঁড়িয়ে থাকার কথা নয়। ড্রাইভারকে জিজ্ঞেস করে আসি। বিষয়টা দেখার জন্য আমি ট্রেন থেকে নেমে ট্রেনের ইঞ্জিনের দিকে এগুতে লাগলাম। দুজন চালককে জিজ্ঞেস করলাম, দাদা, ট্রেন কখন ছাড়বে? সামনে ব্রিজ ভেঙে গেছে, তাই ট্রেন আজ আর যাবে না। আচ্ছা, মুশকিলে পড়লাম তো। বাড়ি যাব কি করে এবার? এত রাতে মনে হয় কোনো গাড়িও পাওয়া যাবে না। যদিও আমার বাড়ি এখান থেকে 20-30 কিলোমিটার দূর। কোনো উপায় না পেয়ে পাশের একটা পাকা রাস্তা ধরে হাঁটতে লাগলাম। মনে মনে ঠিক করলাম, যদি হোটেল পাই তাহলে আজকে রাত্রিটা না হয় ওখানেই কাটাবো, আর যদি কোনো অটোরিকশা পাই তাহলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। একই শীতের রাত, তার উপর রাত তখন প্রায় 11টা। রাস্তার পাশে কোনো মানুষজন তো দূরের কথা, একটা কুকুরও দেখা যাচ্ছিল না। শীতের ঠান্ডা বাতাস রীতিমতো আমাকে কাবু করে দিচ্ছে। মাঝে মাঝে দূরের মাঠ থেকে 2-1টা শিয়ালের ডাক ভেসে আসছে। বেশ খানিকটা হাঁটার পর একটা হোটেল দেখতে পাই। ওই তো একটা হোটেল। যাক, আজ রাতটা না হয় এই হোটেলেই কাটিয়ে দেব, কাল সকালে না হয় বাড়ি ফেরা যাবে। এই ভেবে আমি হোটেলের ভিতর প্রবেশ করলাম। হোটেলের রিসেপশনে থাকা একজনকে জিজ্ঞেস করলাম, দাদা, কোনো রুম খালি আছে? হ্যাঁ হ্যাঁ, একটাই রুম খালি আছে, এই নিন 105 নম্বর রুমের চাবি। তার কাছ থেকে চাবিটা নিয়ে রুমের দিকে এগুতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই 105 নম্বর রুমের সামনে চলে এলাম। দেখলাম তার পাশে 104 নম্বর রুমটা তালা বন্ধ। রিসেপশনে যিনি ছিলেন তিনি তো বললেন একটা রুমই খালি আছে, তাহলে এটা তালা বন্ধ কেন? আমি অত কিছু না ভেবে রুমের ভিতরে প্রবেশ করলাম। রাত তখন প্রায় 12টা। তাই আর দেরি না করে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়লাম। শোয়া মাত্রই আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে যায়। হ্যাঁ, কিসের আওয়াজ? মনে হচ্ছে পাশের রুমে কিছু একটা হচ্ছে।
আমি একটু অবাক হই, কারণ আমি যখন এই রুমে আসি তখন আমি লক্ষ্য করেছিলাম পাশের রুমটা তালা বন্ধ ছিল। তাহলে এটা কিসের শব্দ? প্রথমে আমি ভাবলাম এটা হয়তো আমার মনের ভুল। শুতে যাব ঠিক তখনই আবার শব্দ এলো, যেন কোনো কিছু ভেঙে ফেলার শব্দ, যেন কোনো মহিলার কান্নার শব্দ ভেসে আসছে। এবার আমার যেন কেমন ভয় পেতে শুরু করলো। আমি সাহস করে পাশের রুমটার কাছে গিয়ে দাঁড়াই। দেখি রুমের দরজা খোলা আছে, ভিতরটা অন্ধকার। মনে হচ্ছে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। ভিতরটা অন্ধকার থাকায় ঠিক মতো বোঝা যাচ্ছিল না। তাই আমি সাহস করে রুমের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতেই চারিদিক আলোকিত হয়ে গেল। তারপর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম যে হাঁটছে সে কোনো মানুষ নয়, একজন অশরীরী ভয়ঙ্কর বিভৎসতার রূপ। হ্যাঁ, এসব কি দেখছি? এখানে আর দাঁড়ানো উচিত নয়, তাড়াতাড়ি পালাতে হবে। ভয়ে আমার মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। এই শীতের ঠান্ডার মধ্যেও আমি ঘেমে যাচ্ছি। ক্ষণিকের জন্য যেন আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল। আমি পালাতে যাব, কিন্তু এমন সময় আমার শরীরটা যেন অবশ হয়ে গেল। এক পাও এগোতে পারছিলাম না। হঠাৎ আমার শরীরটা যেন কিছু দিয়ে বেঁধে দিল। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ছাড়বো না আমি কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। শক্ত বাঁধনে আমার দম বন্ধ হয়ে আসছিল। ভাবলাম আমি হয়তো আর বাঁচব না। আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমাকে ছেড়ে দাও। তুমি যা বলবে আমি তাই করব। দয়া করে আমাকে ছেড়ে দাও। যা বলবো তাই করবি তো? তুমি যা বলবে আমি তাই করব। এরপর সে বাঁধন খুলে আমাকে মুক্ত করল। শোন তবে, আমার নাম রচনা। আমি মধ্যবিত্ত পরিবারের একমাত্র কন্যা ছিলাম। আমার সরকারি চাকরি করা পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল। তারা বিয়েতে যৌতুক হিসেবে নগদ 2 লক্ষ টাকা আর কিছু সোনার গয়না দাবি করে। আমার বাবা বিয়েতে সোনার গয়না সমস্ত দিতে পারলেও নগদ 2 লক্ষ টাকা দিতে পারেননি। বাবা বলেছিল বিয়ের 2 মাস পর টাকা শোধ করে দেবে, কিন্তু বাবা টাকা দিতে না পারায় আমার ওপর শ্বশুর বাড়ির লোকেরা অত্যাচার শুরু করে। আমাকে ওরা ঠিক মতো খেতে পর্যন্ত দিত না। ওরা আমাকে একদিন বাড়ি থেকে বের করে দেয়। আমি ভেবেছিলাম বাপের বাড়ি চলে যাব, কিন্তু বাপের বাড়িও যেতে পারলাম না, কারণ তখন আমার বাবার শরীরটা ভালো ছিল না। ভাবলাম যদি বাবার কাছে যাই তাহলে এই সব ঘটনা শোনার পর বাবার যদি কোনো ক্ষতি হয় তখন নিজেকে ক্ষমা করতে পারবো না। কিছুদিন পর আমার স্বামী আমাকে এই হোটেলে ঘুরতে নিয়ে আসে। সেই দিন রাত্রিরে আমি ঘুমোচ্ছিলাম। এমন সময় আমার স্বামী আমার গলা টিপে আমাকে হত্যা করে এবং আমার মৃতদেহটা এই হোটেলের সিলিং ফ্যানের সাথে আমার গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দেয়, যাতে সবাই বুঝতে পারে যে আমি আত্মহত্যা করেছি। আমার বাবা মা আমার মৃত্যুর ব্যাপারে কিছু জানে না। আমার শ্বশুর বাড়ির লোক তাদেরকে বলেছে যে আমি নাকি বাড়ি ছেড়ে চলে গেছি। তারা ভাবে আমি নিরুদ্দেশ। আপনাকে কথা দিতে হবে, আপনি আমার বাড়ির লোকের কাছে আমার মৃত্যুর খবরটা পৌঁছে দেবেন
এবং আমার শ্বশুর বাড়ির লোকদের শাস্তির ব্যবস্থা করবেন। তাহলেই আমার আত্মা শান্তি পাবে। আমি কথা দিচ্ছি, আমি আপনার সব কথা রাখব। সে আমাকে তার বাড়ির ঠিকানা দেয়। মুহূর্তের মধ্যে সব কিছু স্বাভাবিক হয়ে আসে, আর সেও অদৃশ্য হয়ে যায়। পরের দিন তার বাড়ির লোকের কাছে তার মৃত্যুর খবর পৌঁছে দিই, আর তার শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করি। পরে তাদের শাস্তিও হয়েছিল। একদিন রাতে আমি ঘুমাচ্ছি, এমন সময় ওই মহিলা আমার স্বপ্নে এসে আমাকে বলল, আহা কি শান্তি! এতদিন পর আমার আত্মা শান্তি পেয়েছে। অনেক ধন্যবাদ। আমি বুঝতে পারলাম তার আত্মা শান্তি পেয়েছে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।